হ্যালো এভরিওয়ান। আজ আমরা জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন চ্যাপ্টারের মেন্ডেলস ল এর আরো কিছু ব্যতিক্রম দেখব। তার মধ্যে কমপ্লিমেন্টারি জিন, এপিস্ট্যাটিস অ্যান্ড ডুপ্লিকেট রিসেসিভ এপিস্ট্যাটিস নিয়ে আমরা আলোচনা করব। চলো শুরু করি। কমপ্লিমেন্টারি জিনের ফেনোটাইপিক রেশিও আসবে 9:7। তোমরা মনে রাখবে যে মেন্ডেল সেকেন্ড ল এ ডাইহাইব্রিড ক্রস নিয়ে আলোচনা করেছে, আর এই তিনটা ব্যতিক্রমী হচ্ছে এই ডাইহাইব্রিড ক্রস ল এর ব্যতিক্রম। তার মানে মেন্ডেল সেকেন্ড ল এর ব্যতিক্রম। মেন্ডেল সেকেন্ড ল এ আমরা জেনেছিলাম ফেনোটাইপিক রেশিওটা আসবে 9:3:3:1, কিন্তু এই তিনটা ব্যতিক্রমের কোনোটাই 9:3:3:1 আসবে না। আসো দেখি। প্রথমে কমপ্লিমেন্টারি জিনে আসবে 9:7। কমপ্লিমেন্টারি জিন এই ডেভিয়েশনটায় বলা হয়েছে two dominant non-interallelic gene in which each gene have its own effect, but when come together to interact a new trait is developed. আসো বুঝি এখানে কি বলা হয়েছে। এই এক্সপেরিমেন্টে মিষ্টি মটরশুঁটি হোয়াইট কালার ফ্লাওয়ার প্ল্যান্ট নেওয়া হয়েছে। সেখানে এমন দুইটা প্ল্যান্ট নেওয়া হয়েছে যাদের জেনোটাইপ একটা হচ্ছে ক্যাপিটাল সি অ্যান্ড স্মল পি এবং আরেকটার জেনোটাইপ হচ্ছে স্মল সি ক্যাপিটাল পি। এখানে আমরা যেটা বুঝতে পারছি, এই ক্যাপিটাল সি এদের কারণেও হোয়াইট কালার ফ্লাওয়ার প্ল্যান্ট পাওয়া যাচ্ছে, এবং এই যে স্মল সি ক্যাপিটাল পি এদের কারণেও হোয়াইট কালার ফ্লাওয়ার পাওয়া যাচ্ছে। এখন এই দুইটা হোয়াইট কালার ফ্লাওয়ারের মধ্যে যদি ক্রস করানো হয়, সেক্ষেত্রে আমরা চারটা গ্যামেট পাচ্ছি। তার মধ্যে দুইটা হচ্ছে ক্যাপিটাল সি স্মল পি এবং আর দুইটা হচ্ছে স্মল সি ক্যাপিটাল পি। এদের মধ্যে যখন ক্রস করানো হলো, তখন F1 জেনারেশনে দেখা গেল প্রতিটা অফস্প্রিং এ একটা ক্যাপিটাল সি এবং একটা ক্যাপিটাল পি থাকছে এবং সাথে একটা স্মল একটা স্মল পি থাকছে। কিন্তু যখন এই ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল পি একত্রে থাকছে, তখন ফ্লাওয়ারের কালার হোয়াইট না হয়ে পার্পল হলো। তার মানে আমরা কি বুঝতে পারলাম, যে যখন এই যে দুইটা ডমিনেন্ট নন ইন্টারঅ্যালিলিক জিন, এখানে দুইটা ডমিনেন্ট জিন হচ্ছে কারা, একটা হচ্ছে ক্যাপিটাল সি এই একটা জিন, আর দুটা জিন হচ্ছে ক্যাপিটাল পি। এরা দুজনেই হচ্ছে ডমিন্যান্ট এবং এদের নিজেদের ইফেক্ট আছে, দুইটাই হচ্ছে হোয়াইট কালার ফ্লাওয়ার দেয়। কিন্তু যখন এরা একত্রে আসলো, তখন তারা নতুন ট্রেট ডেভেলপ করলো। তার মানে যখন তারা ক্যাপিটাল সিও আসলো এবং ক্যাপিটাল পিও আসলো, তখন তারা পার্পল ফ্লাওয়ার প্ল্যান্ট দিল। এখন আসো, এই যে দুইটা পার্পল ফ্লাওয়ার প্ল্যান্টের মধ্যে ক্রস করিয়ে দেখি যে বিষয়টা কি হয়। এক্ষেত্রে চেকার বোর্ডে যখন এই গ্যামেট গুলো বসানো হলো, তখন দেখা গেল যে মিনিমাম একটা ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল পি থাকলেই সেখানে ফ্লাওয়ার প্ল্যান্টটা হয়ে যাচ্ছে পার্পল ফ্লাওয়ার প্ল্যান্ট। আর তার পরিমাণ হচ্ছে 9টা। আর একটা ক্যাপিটাল সি বা একটা ক্যাপিটাল পি থাকলেই সেখানে ফ্লাওয়ার প্ল্যান্টের কালারটা হয়ে যাচ্ছে সাদা, মানে হোয়াইট। আর তার পরিমাণ হচ্ছে 7। তাহলে দেখো, এইখানে 9টা আমরা পাচ্ছি পার্পল ফ্লাওয়ার প্ল্যান্ট, যেখানে হচ্ছে ক্যাপিটাল সি এবং ক্যাপিটাল পি একত্রে আছে, এবং যেখানে ক্যাপিটাল সি একা আছে বা ক্যাপিটাল পি একা আছে, সেখানে আমরা পেয়ে যাচ্ছি হোয়াইট কালার ফ্লাওয়ার, যার কারণে রেশিওটা আসছে 9:7। অর্থাৎ মেন্ডেল সেকেন্ড ল এর 9:3:3:1 যে রেশিওটা ছিল, সেটা কিন্তু এখানে মানা হয়নি। আর এখানে কিন্তু ডাইহাইব্রিড ক্রসই করা হয়েছে। এখানে দুইটা দেখো যে দুইটা ক্যারেক্টারের মধ্যে ক্রস করানো হয়েছে, কিন্তু এই রেশিওটা কিন্তু মেন্ডেল সেকেন্ড ল অনুযায়ী হয়নি। এই একটা ডেভিয়েশন। আসো আমরা নেক্সট দেখি। নেক্সট হচ্ছে অ্যাপিস্ট্যাটিস। অ্যাপিস্ট্যাটিস কি? যেখানে নন অ্যালিলিক জিন থাকবে এবং একটা জিন আরেকটা জিনের
এক্সপ্রেশনকে সাপ্রেস করবে। তার মানে একটা জিনের কারণে আরেকটা জিন এক্সপ্রেস হতে পারবে না। এখানে যে জিনটা সাপ্রেস করে তাকে বলা হয় এপিস্ট্যাটিক জিন, আর যে জিনটা সাপ্রেসড হয় তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। এখানে দুইটা হোয়াইট কালারের লেঘর্ন মোরগ আর একটা হচ্ছে হোয়াইট ওয়াইনডট মুরগি নেওয়া হলো। হ্যাঁ, এখানে কি দেখা হলো, এই যে ক্যাপিটাল সি, এই যে এই জিনটা ক্যাপিটাল সি দেখতে পাচ্ছ, এই ক্যাপিটাল সিনটা হচ্ছে কালার্ড মুরগি প্রডিউস করার জন্য দায়ী জিন। কিন্তু যখনই এই ক্যাপিটাল আই থাকে সাথে, তখন এই জিনটা এক্সপ্রেসড হতে পারে না। তার মানে কি, এটা হচ্ছে ইনহিবিটর। কাকে ইনহিবিট করছে? ক্যাপিটাল সি কে। তাহলে এখানে আমরা বলতে পারি এই যে ক্যাপিটাল আই এরা হচ্ছে অ্যাপিস্ট্যাটিক জিন, কারণ আমরা কি বলেছিলাম যে অ্যাপিস্ট্যাটিক জিন সাপ্রেস করে, আর সাপ্রেসড হয় কে? ক্যাপিটাল সি। আর আহ, যেহেতু সাপ্রেসড হয় সে হচ্ছে হাইপোস্ট্যাটিক জিন। এখন এই ক্যাপিটাল আই এর প্রেজেন্স এর কারণে ক্যাপিটাল সি যেহেতু সাপ্রেসড হয়, এর জন্য কালার মুরগি প্রডিউস না হয়ে প্রডিউস হয় হোয়াইট হোয়াইট কালারের মুরগি। তাহলে এই ক্যাপিটাল সি ক্যাপিটাল সি ক্যাপিটাল আই ক্যাপিটাল আই, তাহলে এই মুরগিটার কালার কি হবে? হোয়াইট। অন্যদিকে দেখো, এখানে কিন্তু স্মল সি আছে, ক্যাপিটাল আই নাই, কিন্তু মুরগিটা হচ্ছে হোয়াইট। কেন? কারণ এখানে যদি ক্যাপিটাল সি থাকতো তাহলে হচ্ছে সেটা কি হতো? ডমিন্যান্ট ট্রেট। কিন্তু এখানে ডমিন্যান্ট ট্রেট নাই, এখানে আছে রেসিসিভ ট্রেট। তাই ক্যাপিটাল আই না থাকা সত্ত্বেও এই মুরগিটার রং হবে হোয়াইট। এখন এই দুইটা প্যারেন্টের মধ্যে যখন ক্রস করানো হলো তখন আমরা চারটা গ্যামেট পেলাম। গ্যামেট পেয়ে এই ওয়ান জেনারেশন আমরা দেখলাম যে কি কি আছে, ক্যাপিটাল সি, সি, ক্যাপিটাল আই, স্মল আই। প্রতিটা আর জেনোটাইপ হচ্ছে সেম, রাইট? প্রত্যেকটা জেনোটাইপ হচ্ছে সেম। এখানে একটা ক্যাপিটাল সি আছে এবং একটা ক্যাপিটাল আই আছে। যেহেতু একটা ক্যাপিটাল আই আছে, তার মানে কি এই ক্যাপিটাল সি এক্সপ্রেসড হতে পারবে না। তার মানে কি এই মুরগিটা কি হবে? হোয়াইট হবে। সেই হোয়াইট হাইব্রিড কক বা hen। এখন আসো এই F1 জেনারেশনের মধ্যে দুইটার মধ্যে আমরা ক্রস করাই। ক্রস করিয়ে দেখা গেল যে চেকার বোর্ডে যখন আমরা এই গ্যামেট গুলো বসালাম, তখন দেখা গেল মিনিমাম একটা ক্যাপিটাল সি আর একটা ক্যাপিটাল আই আছে এমন জেনোটাইপের মুরগির সংখ্যা আসতেছে 13, 13। তার মানে হোয়াইট কালার মুরগি আসতেছে 13। এবং রেসেসিভ, দেখো এখানে কিন্তু ক্যাপিটাল সি আছে কিন্তু ক্যাপিটাল আই আই নাই, এখানে আছে স্মল আই। তার মানে কি এটা কি রেসেসিভ। তার মানে এখানে মুরগিটা হবে কি? কালার্ড। আবার এখানে একটা ক্যাপিটাল সি আছে ডমিনেন্ট রেট, কিন্তু এখানে একটা স্মল দুইটা স্মল আই আছে, তার মানে এটা হবে কালার্ড। আর এটার ক্ষেত্রে সেম। তাহলে তিনটা পাচ্ছি আমরা কালার্ড মুরগি, আর বাকি 13টা পাচ্ছি আমরা হোয়াইট কালার মুরগি, বিকজ অফ এই ক্যাপিটাল আই। ঠিক আছে? আর এর জন্য এই যে দুইটা ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ক্রস করানোর জন্য যে মেন্ডেসের সেকেন্ড ল যে 9:3:3:1, এতে কিন্তু এপিস্টেটিস মানেনি। তার ফেনোটাইপিক রেশিও এসেছে 13:3। পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মন দিয়ে পড়বে। আসো আমরা নেক্সটে যাই। নেক্সট যে ব্যতিক্রমটা আছে সেটা হচ্ছে ডুপ্লিকেট রেসেসিভ এপিস্টেটিস, এবং এর ফেনোটাইপিক রেশিও হচ্ছে 9:7। এক্ষেত্রে কি বলছে? when two recessive alleles of one locus suppress the expression of another allele or alleles on different locus। এখানে দেখো দুইটা রেসেসিভ অ্যালিলস থাকবে, মন দিয়ে খেয়াল করো, এখানে কিন্তু রেসেসিভ অ্যালিলস বলছে। এর আগেরটা আমরা কি দেখেছিলাম? ইনহিবিটরটা কিন্তু ডমিন্যান্ট ছিল, সে সাপ্রেস করছে আর একটা ডমিন্যান্ট ট্রেটকে। ঠিক আছে? কিন্তু এক্ষেত্রে কি করবে? দুইটা রেসিসিভ অ্যালিস সাপ্রেস করবে আর মানে অ্যানাদার অ্যালিল বা অ্যালিলস কে কোথায়? ডিফারেন্ট লোকাসে। যেখানে আমরা এক্সাম্পলে ডিফ অ্যান্ড মিউটিজম নিয়ে আলোচনা করতে পারি। যখন একটা মানুষ, ধরো যে বোবা কানা বলে না, অনেকে বলে থাকে যে মানুষ হচ্ছে এমন যে হচ্ছে গিয়ে কানে শোনে না সে বোবা হয়।
কিন্তু কথাটা কিন্তু ভুল। সে জানেই না কিভাবে কথা বলতে হয়, এর জন্য সে বোবা হয়, এমন বলে, আমাদের সমাজে প্রচলিত আছে। কিন্তু এটা হচ্ছে ভুল। কেন বোবা কানা হয়? যে বোবাও হয় সে কানাও হয়, বা যে কানা হয় সে বোবাও হয়। কেন হয় সেটা আমরা সব দেখি। এই ডিপ অ্যান্ড মিউটিজম, ডিপ হওয়ার জন্য যে জিনটা দায়ী সেটা হচ্ছে স্মল ডি, এবং মিউট হওয়ার জন্য যে জিনটা দায়ী সেটা হচ্ছে স্মল এম। এখন ধরো কোনো একটা প্যারেন্টের স্মল ডি আছে, তার মানে কি প্যারেন্টটা ডেফ, কিন্তু ক্যাপিটাল এম আছে, তার মানে কি সে মিউট হবার কথা নয়। কিন্তু যেহেতু এই স্মল ডি আছে তার কারণে সে মিউট হয়ে যায়, ঠিক আছে। তার মিউটিজমের কিন্তু জিন ছিল না, কিন্তু যেহেতু ডেফের জিন আছে এ কারণে সে অটোমেটিক মিউট হয়ে যায়। তার মানে কি এই যে দুইটা রেসিসিভ অ্যালিল স্মল ডি এরা সাপ্রেস করছে কাকে? এই জিনকে বা এই অ্যালিলকে। আবার অন্যদিকে দেখো, এখানে মিউটের জিনটা আছে স্মল এম, কিন্তু এখানে কিন্তু ডেফের জিন নাই। তারপরও এই মিউটের জিনটা কি করবে? এই ডেফের জিনকে বা ডেফের অ্যালিলকে সাপ্রেস করে দিবে। তা এই কারণে বোথ প্যারেন্টস আর ডেফ অ্যান্ড মিউট। এখন যখন গ্যামেট ফর্ম করবে তখন দেখা যাচ্ছে একটা স্মল ডি একটা স্মল এম, একটা স্মল ডি একটা ক্যাপিটাল এম আসছে, একটা স্মল ডি একটা ক্যাপিটাল এম আসছে। আবার এখানে আসছে একটা ক্যাপিটাল ডি এবং স্মল এম, এবং একটা ক্যাপিটাল ডি একটা স্মল এম। এখানে দেখো F1 জেনারেশনে একটা ক্যাপিটাল ডি একটা ক্যাপিটাল এম আছে, আবার একটা স্মল ডি একটা স্মল এম আছে। F1 জেনারেশনের সবার জেনোটাইপ দেখো সেম। কিন্তু আমরা কি বলছিলাম, এই সাপ্রেস করতে হলে এই অ্যালিলস কে সাপ্রেস করতে হলে কি লাগবে? দুইটা রেসিসিভ অ্যালিল লাগবে। কিন্তু এখানে দেখো F1 জেনারেশন কিন্তু দুইটা রেসিসিভ অ্যালিল নাই, আছে একটা। তার মানে এখানে স্মল ডি আছে এখানে স্মল এম আছে, তার মানে এখানে কেউ সাপ্রেস করতে পারবে না। তাই এদের মধ্যে রেসিসিভ জিন একটা একটা থাকার কারণে ডমিনেন্ট তো দুইটা আছে। এর কারণে এই F1 জেনারেশনে সবাই হবে নর্মাল, কেউ ডেফ বা মিউট হবে না। অনেক সময় আমরা দেখি না যে বোথ প্যারেন্টস আর ডেফ অ্যান্ড মিউট, বাট তাদের নর্মাল চিলড্রেন হয়। এর কারণ হচ্ছে এটা। এখন আসো, এই যে F1 জেনারেশন দুইটার মধ্যে আমরা ক্রস করাই, তার মানে কি নর্মালদের মধ্যে আমরা ক্রস করাই যেখানে রেসিসিভে একটা একটা করে অ্যালিল আছে, ডেফ আর মিউটের। সেখানে ক্রস করিয়ে আমরা এই চেকার বোর্ডে যদি বসাই তাহলে আমরা দেখতে পাই এখানে দেখো নর্মাল বাচ্চা হবে 9টা এবং ডেফ অ্যান্ড মিউট হবে 7টা। ডেফ অ্যান্ড মিউট কখন হবে? যখন দুইটা অ্যালিল থাকবে রেসেসিভ, যারা আদার যে অ্যালিল থাকবে তাদের সাপ্রেস করবে। দেখো এখানে ক্যাপিটাল এম এরা এই ক্যাপিটাল ডি কে সাপ্রেস করলো, এখানে ক্যাপিটাল এম এই একটা দিকে সাপ্রেস করে দিল, এখানে স্মল ডি এরা এই ক্যাপিটাল এম কে সাপ্রেস করলো। আবার সেম একই ভাবে এই ঘটনাগুলো ঘটলো। এই কেস কয়টা আছে? 7টা। আর তার মানে এখানে ডেফ অ্যান্ড মিউট হবে 7টা অফস্প্রিং। কিন্তু যেখানে দেখো এখানে ক্যাপিটাল এম আছে, একটা ক্যাপিটাল এম আছে বা একটা ক্যাপিটাল ডি আছে, এমন আছে যে একটা ক্যাপিটাল ডি একটা ক্যাপিটাল এম আছে, এখানেও হবে কিন্তু বাচ্চাটা নর্মাল। এই নর্মাল চাইল্ড আছে কয়টা? 9টা। তাহলে দেখো এই এদের রেশিও আসলো কি 9:7, রাইট? এদের রেশিও আসলো 9:7। তার মানে কি এরা কিন্তু মেন্ডেল সেকেন্ড লকে মানেনি। এদের হওয়ার কথা ছিল 9:3:3:1, কিন্তু এরা হয়েছে 9:7। আজকের লেকচারের এই 3টা ব্যতিক্রমই হচ্ছে মেন্ডেল সেকেন্ড ল এর ব্যতিক্রম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং মন দিয়ে এই 3টা ব্যতিক্রম খুব ভালোভাবে পড়বে। এর আগে মেন্ডেল ফার্স্ট ল এর ব্যতিক্রম গুলো ভালোভাবে পড়বে, এগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট।